উর্মি ভূঁইয়া বাড়ির সামনে লনে বসে বই পড়ছেন এবং চা খাচ্ছেন। অবসর পেলেই তিনি বইয়ের মধ্যে ডুবে যান প্রায়। খুবই মনোযোগ দিয়ে যখন বই পড়ছিলেন তখন সেখানে ইহা পরিপাটি হয়ে হাতে বাইকের চাবি নিয়ে মায়ের পাশে বসলো। উর্মি ভূঁইয়া ছেলের উপস্থিতি টের পেলেন না। তিনি বইয়ের গভীরে একেবারে ডুবে রয়েছেন। ইহাব মাকে বইয়ের পাতায় গভীরভাবে মনোনিবেশ করতে দেখে ডেকে উঠল, আম্মু, ও আম্মু। উর্মি ভূঁইয়া বইয়ে চোখ রেখেই বললেন, কি দরকার? দ্রুত বলে যেখানে যাচ্ছিলে যাও। ইহাব বলল, কোথাও যাচ্ছিলাম জানলে কিভাবে? বইয়ের মধ্যে তো ডুবে আছো। উর্মি ভূঁইয়া বললেন, সেটা জেনে তোমার কাজ কি? তোমরা বাপ ছেলে আমার সামনে চোরের মতো থাকো, অথচ গ্রামের মানুষের সামনে বাঘ। এর কারণ আগে বলবে, তারপর বলছি কিভাবে জানলাম। বলেই বইয়ের একটা পৃষ্ঠা ভাঁজ করে বইটি বন্ধ করলেন। তারপর চশমা খুলে চারপাশের গাছগাছালি প্রকৃতির দিকে তাকিয়ে চায়ের কাপে চুমু দিলেন। এরপর চায়ের ফ্লাক্স থেকে চা ঢেলে ছেলের দিকে চায়ের কাপ ঠেলে দিলেন। ইহাব ঢোক গিলে চায়ের কাপ হাতে নিল। মা সব কিছু কীভাবে জেনে যায় সেটাই তার মাথায় ঢোকে না। উর্মি ভূঁইয়া বললেন, কি ভাবছো? মনে মনে ফন্দি করে লাভ নেই, সোজা সাপটা বলো। ইহাব চায়ের কাপে চুমুক দিয়ে বলল, এটা তোমার ভুল ধারণা আম্মু। আমরা নর্মাল থাকি অলওয়েজ। ভুল হলে তো ভালোই। কিছু বলতে চাও? না, এমনিতেই তোমার পাশে বসতে ইচ্ছে হলো। উর্মি ভূঁইয়া চায়ের কাপে আবারও চুমুক দিয়ে ছেলের দিকে চাইলেন। তারপর বললেন, তোমার চোখ তো ভিন্ন কথা বলছে। ইহাব ইতস্তত করতে করতে বলল, আমার পছন্দের মেয়ে সম্পর্কে জানতে চেয়েছিল না? উর্মি ভূঁইয়া চায়ের কাপ রেখে ছেলের বিপরীত পাশের চেয়ারে বসলেন। ছেলের চোখের দিকে তাকিয়ে বললেন, এবার বলো। ইহাব মাকে অন্য চেয়ারে বসতে দেখে বলল, ওপাশে গেলে যে আম্মু? আই টু আই কন্ট্রাক্ট করতে, যেন কথাটা সহজে আয়ত্ত করতে পারি। আর এমনিতেও যে কোনো গুরুত্বপূর্ণ কথা আই টু আই হলে অপর পাশের মানুষটির কথা ঠিক কী অর্থে বলল তাও সহজে ক্যাপচার করা যায়। ইহাবের হঠাৎ করেই গরম লাগতে শুরু করেছে। আচমকা কথার তাল হারিয়ে ফেলল যেন। মায়ের চোখের দিকে তাকিয়ে কথা বলতে হবে ভেবে তার ইতস্তত ভাব আরও বেড়ে গেল। যদি তার পরিকল্পনা আম্মু ধরে ফেলে তাহলে সব কিছু ভেস্তে যাবে। উর্মি ভূঁইয়া চোখ সরু করে ছেলের দিকে তাকিয়ে আছেন। তিনি রূঢ় স্বরে বললেন, এনি প্রবলেম? নো, নো প্রবলেম। এবার বলো তোমার পছন্দের মেয়েটি সম্পর্কে। একটা কাজে যাচ্ছি আম্মু, বাসায় এসে বলবো। বলে ইহাব চেয়ার ছেড়ে উঠতে নিলে উর্মি ভূঁইয়া বলে উঠলেন, হুম, চেয়ারে বসো। এখন শুনতে চাচ্ছি, এখনই বলবে। তোমার জন্য সারাদিন অপেক্ষা করার সময় আমার নেই। ইফ ইউ ডোন্ট নো ইট সে ইট নাও, আদারওয়াইজ আই উইল নেভার লিসেন টু ইউ অ্যাগেইন। এই কথার পরে ইহাবের বলার আর কিছু থাকে না। এখন মাকে না বলে আর কোনোদিনও যে এটা শুনবে না সেটা ইহাব খুব ভালো করে জানে। ইহাব শক্ত করে চেয়ারে বসে গ্লাসে পানি ঢেলে খেলো। তারপর জোরে শ্বাস টেনে রোবোটিক গলায় বলল, আসলে আম্মু, মাহবুব আঙ্কেলের মেয়েকে আমার ভীষণ পছন্দ। উর্মি ভূঁইয়া ছেলের দিকে অবিশ্বাস্য নজরে চেয়ে আছেন। তিনি হতভম্ব গলায় জিজ্ঞেস করলেন, আর ইউ জোকিং? নো, নট জোকিং, আই এম সিরিয়াস। উর্মি ভূঁইয়া এখনো বিশ্বাস করতে পারছেন না ছেলের কথা। কিভাবে সম্ভব? উনি ততস্থ ভঙ্গিতে বললেন, তোমার বাবা জানে? ইহাব মুখ নিচু করে বলল, না। উর্মি ভূঁইয়া বললেন, তুমি কি জানতে না এই সম্পর্ক তোমার বাবা কোনোদিনও মেনে নেবে না? এমনকি তুমি হঠাৎ করে ধনী ফ্যামিলি ছেড়ে এই ফ্যামিলির মেয়েকে পছন্দ করতে কেন গেলে? তোমার বন্ধু গ্রামে এসেছে? ইহাবের জল শক্ত হলো। মাকে রাজি করাতেই হবে। মা রাজি না হলে তার কোনো পরিকল্পনা সফল হবার নয়। ইহাব মায়ের চেয়ারের পাশে হাঁটু গেড়ে বসলো। তারপর খুব সফটলি বলল, আম্মু প্লিজ, পাপাকে রাজি করানোর দায়িত্ব তোমার। কিভাবে পছন্দ হলো জানি না, তবে তাকে ভালো লেগেছে। উর্মি ভূঁইয়া বললেন, এই কথা জানলে তোমার পাপা একটা খুনাখুনি বাদিয়ে ফেলবে। ওদের স্ট্যাটাসের সাথে আমাদের স্ট্যাটাস যাবে না বলে নানা হাঙ্গামা করবে। তুমি আছো না, বাবা কিচ্ছু করবে না। প্লিজ আম্মু, প্লিজ। খুব অনুনয় করে বলো। ইহাব উর্মি ভূঁইয়া বিভ্রান্ত হলেন মনে হলো। তার হিসেব কিছুতেই মিলছে না। তিনি আবারও জিজ্ঞেস করলেন, তোমার বন্ধু বাড়িতে এসেছে? তার কোনো খোঁজ পেয়েছ? কথা হয় তোমার সাথে? কি কারণে গ্রাম ছেড়েছে এই বিষয়ে কিছু জানো? ইহাব উত্তর দিল না। শুধু তার চোখের সাদা অংশটুকু লাল হয়ে উঠল।
মানহা বই নিয়ে বসেছে। ছাত্রী হিসেবে মোটামুটি ভালোই সে। মাইমুনা বেগমের ডাকে বই বন্ধ করে উঠোনে দৌড় দিলেন। মাকে উঠোন ঝাড়ু দিতে দেখে বলল, জি মা। মাইমুনা বেগম বললেন, উঠোনটা ঝাড় দে, আমি তোর মেজো ভাইকে ভাত দিয়ে আসি। তুমি হাঁটুর ব্যথা নিয়ে ভাত দিতে যাবে? মেজো ভাই আজকে খেতে আসবে না? আসলে তো এতক্ষণে এসে পড়তো, হয়তোবা কাজের চাপে আছে। শুনছি ঢাকা থেকে কৃষি সম্প্রসারণ প্রযুক্তি থেকে লোক এসেছে, মনে হয় তাদের সাথে আলোচনা করছে। রাত হবে সম্ভবত, তাই খাবারটা দিয়ে আসি ঠান্ডা হয়ে যাওয়ার আগে। আচ্ছা, আমি যাচ্ছি, তোমার যেতে হবে না। তুই যাবি? একা যেতে পারবি? তোকে ছাড়তে সাহস পাচ্ছি না। রাস্তায় এই ভর দুপুরে এমনিতেও ফাঁকা থাকে। আরে ভয় পেও না তো, বোরখা পরে এক দৌড়ে খাবার দিয়ে চলে আসবো। মাইমুনা বেগম তারপরও কেমন যেন আগ্রহ পেলেন না। যুবতী মেয়ে একলা অতখানি পথ যাবে, বিপদ আপদের এমনিতেই রাগঝাক নেই। চারিদিকে যে পরিমাণে খারাপ খবর শোনা যায় তার বুকে কামড় দিয়ে উঠল। তিনি নিজেও মেয়ের সাথে বোরকা পরে নিলেন। মানহা জিজ্ঞেস করল, তুমি বোরখা পরলে যে? আমি যাচ্ছি তো। আরে তোর বাবা ঘুমোচ্ছে, না হলে তাকেই পাঠাতাম। তোকে একলা ছাড়তে ভয় করছে আমার, চল যাই। মানহা আর কিছু বলল না, মাকে সাথে নিয়ে বেরিয়ে পড়ল। দুই মা মেয়ে গল্প করতে করতে হেঁটে যাচ্ছে সামনে। প্রতিমধ্যে ইহাব বাইক থামিয়ে মাইমুনা বেগমকে সালাম দিল। মানহা অন্যদিকে মুখ ফিরিয়ে মায়ের দিকে সেটে রইল। ইহাব এক পলক সেদিকে চেয়ে মাইমুনা বেগমের দিকে তাকালো। মাইমুনা বেগম সালামের জবাব দিয়ে বললেন, কিছু বলবে বাবা? না আন্টি, আপনাদের দেখে থামলাম। কোথায় যাচ্ছেন এই ভর দুপুরে? ইতিমধ্যে 5টি বাইক এসে ইহাবের বাইকের পিছনে থামল। বাইক 5টি ইহাবের বন্ধুদের। মানহা প্রচণ্ড অস্বস্তিতে পড়ে গেল। মাইমুনা বেগমও বিব্রত হলেন, বললেন, বাবা, তোমরা কোথাও যাচ্ছিলে মনে হয়। যাও, আমি মাহাদির কাছে যাচ্ছিলাম খাবার দিতে। আপনি আমার কাছে দিন, আমি দিয়ে আসবো। আপনারা বাসায় চলে যান। জনমানবহীন এখানে আপনাদের জন্য সেফ না, আশা করি বুঝেছেন। মানহার দিকে তাকিয়ে কথাটুকু বলে থামল। মাইমুনা বেগম কি বলবেন ভেবে পাচ্ছেন না। ইহাবের কাছে খবরটা দিতে তিনি সাহস পাচ্ছেন না। ইহাব সেটা বুঝতে পেরে মাইমুনা বেগমকে আশ্বস্ত করে বলল, আগের কথা ভুলে যান, আমিও মনে রাখিনি। আপনারা মনে না রাখলে খুশি হব, ভরসা করে দিতে পারেন। খাবারটা আপনার ছেলের হাতেই পৌঁছাবে। মাইমুনা বেগম কাপা হাতে টিফিন ক্যারিয়ারটা ইহাবের দিকে বাড়িয়ে দিলেন। ইহাব মুচকি হেসে নিল। মানহা মাকে খামচে ধরে দিতে নিষেধ করলো, কিন্তু তার আগে ইহাবের হাতের করতলে টিফিন ক্যারিয়ারের হাতল ঝুলছে। ইহাব মানহার দিকে তাকিয়ে বলল, আপনার আম্মুকে নিয়ে যান বাসায়, মায়ের হাত খামছে লাভ নেই। টিফিন ক্যারিয়ার নিশ্চয় আমি চুরি করবো না, করলে বিরাট কিছুই করব। সামান্য টিফিন ক্যারিয়ার আমার চাহিদা নয়। মানহা মুখ কঠিন করে মাকে টেনে বাড়ির উদ্দেশ্যে উল্টো ঘুরে হেঁটে চলে গেল। ইহাব মুখ থেকে হাসি সরিয়ে গম্ভীর ভঙ্গিতে বাইকে বসল। সাব্বির, পল্লব, আসিম, মুহিব ভ্যাবলার মতো তাকিয়েছিল এতক্ষণ। একমাত্র হাসান টিফিন ক্যারিয়ারটার দিকে তাকিয়ে আছে। তার শয়নে স্বপনে একমাত্র খাবার ঘরে সাব্বির বলল, এই তাহলে তোর কান মাথাটা তাহলে। ইহাব চোখ রাঙিয়ে চাইল। নিশাত আজকে ঘরে প্রয়োজনীয় কিছু কিনতে মারওয়ানকে বলে এসেছিল, টাকাও দিয়ে এসেছে। কে জানে ভাদাম্মাটা কিনেছে কিনা। স্কুলে আজকে প্রোগ্রাম ছিল, বিকেল 4টা বাজে। এখন অনেক বেলা হয়ে গেছে, চারপাশ জনশূন্য প্রায়। নিশাতের কিছুটা ভয় লাগছে। কিছু দূর হাঁটতেই 3জন বখাটে ছেলেকে দাঁড়িয়ে আড্ডা দিতে দেখল। নিশাত চুপচাপ পাশ কাটিয়ে যাওয়ার সময় একজন বলে উঠল, আমগো এলাকার বিয়েরটা করামাল। নিশাতের গা শিউরে বমি চলে আসলো এই নোংরা কুরুচিপূর্ণ কথায়। দ্রুত কদম ফেলে প্রস্থান করতে নিলেই কারো শক্ত হাতে তাকে থামিয়ে দিল। নিশাত চোখ বন্ধ করে ব্যাগ দিয়ে জোরে বাড়ি দিল তাতে। হ্যাঁ, আমাকেই মারতে পারবি, জীবনে শুধু আমার সাথেই পেরেছিস। ওদের চোপা বরাবর কয়েকটা লাগিয়ে দিতে পারিসনি। নিশাত মারওয়ানের কঠিন কণ্ঠ শুনে চোখ খুলল। মারওয়ানকে ওদের দিকে চোখ মুখ লাল করে তাকাতে দেখে বলল, চলুন বাসায়। ছেলেকে ধর। বলে ছেলেকে এগিয়ে দিল নিশাতের দিকে। নিশাত কোলে তুলে নিল ছেলেকে। মারওয়ান হাতের হ্যাঙ্গার একত্র করে সামনের দিকে এগিয়ে গেল। ছেলেগুলো মারওয়ানকে দেখে কোনো প্রতিক্রিয়া করলো না। মারওয়ান বলল, কি বলছিলি? কেন রে, তুই জেনে কি করবি? তোর মতো বেড়ার কপালে তো মাখনের মতো কর্মঠ বউ কিভাবে মিলল কে জানে। আরেকজন তাল দিয়ে বলল,
ব্যাস আর কিছুই বলতে পারলো না, খালি চপাচপাত আওয়াজ এবং চিল্লানোর শব্দই শোনা গেল বিগত আধা ঘন্টা। সবগুলো হ্যাঙ্গার ভেঙে রাস্তার উপরে পড়ে আছে। নিশাত হতভম্ব হয়ে তাকিয়ে আছে। কোলে নাহওয়ানকে চেপে ধরে দাঁড়িয়ে আছে সে, থরথর করে কাঁপছে তার পুরো শরীর। মারওয়ানকে সে কখনোই এত রাগান্বিত হতে দেখেনি। বিবাহিত জীবনে 4 বছরে এই প্রথমবার মারওয়ানের কঠিন রাগ দেখল। মারওয়ান যে বখাটে কুরুচিপূর্ণ কথা বলেছে তার গলায় পাড়া দিয়ে বলল, তোর ভাগ্য ভালো মারামারি ছেড়ে দিয়েছি, না হলে তোর জবান টেনে ছেড়ে ফেলতে 2 মিনিটও সময় লাগতো না আমার। মেয়ে ছেড়ে দেখলে বাজে কথা, বাজে ইঙ্গিত দিতে জিহ্বা লক লক করে। আর কোনোদিনও যদি মায়ের জাতের দিকে চোখ তুলে কুত্তার নজরে চেয়েছিস, সেদিনই তোদের চোখ উঠিয়ে ফেলবো বাস্টার্ড। বলে মুখের উপর লাথি দিল। মুখ থেকে গল গল করে রক্ত বের হতে লাগলো বখাটের। মারওয়ান কপাল থেকে ঘাম মুছে হাত নাড়ালো। মারামারি করতে গিয়ে প্রতিপক্ষের আঘাত পেয়েছে সে। নিশাতের থেকে ছেলেকে নিয়ে সামনের দিকে হাঁটা দিল। নিশাত রোবটের মতো তার পিছনে হাঁটতে লাগলো। নিশাত চলছে। বাসায় এসে পাথরের মতো বসে থাকলো কিছুক্ষণ। নাহওয়ান মায়ের কাছে ঘুরঘুর করছে। মারওয়ান মুখ ধুয়ে এসে দেখলো নিশাত মূর্তির মতো বসে আছে। নাহওয়ানকে কোলে নিয়ে অন্য রুমে গেল। খেলনা বের করে ছেলের হাতে দিয়ে বলল, বাবা না আসা পর্যন্ত খেলো। নাহওয়ান মাথা নাড়িয়ে খেলতে লাগলো। মারওয়ান নিজেদের রুমে গিয়ে নিশাতের পাশে বসে বলল, গোসল করে ফেলবো, তাহলে মুখ হাত ধো। ক্ষুধা লেগেছে? নিশাতের কোনো নড়াচড়া নেই দেখে মারওয়ান নিজের বাহু দিয়ে বাড়ি দিল। তারপরও কোনো কথা বলল না নিশাত। মারওয়ান বলল, আজকে সব কথা ভুলে যাও, কিচ্ছু হয়নি। নিশাত নির্লিপ্ত ভঙ্গিতে বলল, কত কিছু হলো। কিচ্ছু হয়নি। এত জঘন্য কথা। চাহনি আমাকে ঘুমোতে দেবে না। গোসল করলে সব ঠিক হয়ে যাবে। হবে না। মারওয়ান চোখ লাল করে বলল। মেজাজ খারাপ করিস না। তারপর স্ত্রীর বোরকা খুলে জামা কাপড় নিয়ে নিশাতকে নিয়ে বাথরুমে ঢুকলো। ঝর্ণা ছেড়ে নিশাতকে ডলে ডলে গোসল করাতে লাগলো। নিশাত কেঁদে উঠে মারওয়ানের গলার শার্ট খামচে ধরলো। মারওয়ান কিছু না বলে গোসল করিয়ে গা মুছিয়ে জামা কাপড় পরিয়ে দিল। ভাত বেড়ে নিশাতকে খাইয়ে দিল। তারপর বলল, ঘুমিয়ে পড়। এই যে জড়িয়ে ধরেছি, পৃথিবীর শত বাজে কথা, বাজে চাহনি আর তোমার গায়ে লাগবে না। আমি লাগতে দিব না। বলে নিশাতকে শক্ত করে বুকে চেপে ধরলো। তার বুকের শার্ট ভিজে একাকার হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ভারী নিঃশ্বাসের শব্দ শুনে মারওয়ান নিশাতকে আলাদা করলো। তারপর কপালে চুমু দিল অনেকক্ষণ। স্ত্রীর পাশ থেকে আস্তে করে উঠে পাশের রুমে গেল। ছেলেকে গাড়ির সাথে গাড়ি বাড়ি লাগাতে দেখে বলল, ঘুমাবি না পেঙ্গুইন? নাহওয়ান বাবাকে দেখে হেসে দিল, বলল, বাবা ডিচুম ডিচুম করে। তাই? গাড়ি দুটোকে বাড়ি দিয়ে বলল নাহওয়ান। মারওয়ান বলল, ওরে বাবা, হায় তোর সাথে ঢিসুম ঢিসুম করি। নাহওয়ান ঘাড় কাত করে ছোট ছোট হাত দিয়ে বাবার শরীরে কতগুলো থাবা মারল। মারওয়ান হেসে ছেলের মার খেলো। তারপর হাতা গুটিয়ে যেই ছেলেকে ধরতে যাবে অমনি নাহওয়ান ওরে বাবা বলে ফুরুত করে দৌড় দিল। ইমতিয়াজ ভুঁইয়া স্টাডি রুমে বসে মনোযোগ দিয়ে বিভিন্ন কাগজপত্র ঘাঁটছেন। টেবিলের উপর কফির মগ রাখা। কাগজপত্র ঘাটাঘাটির চক্করে তার ঠান্ডা প্রায়। উর্মি ভুঁইয়া আরেক মগ ধোয়া ওঠা কফি নিয়ে ওই কক্ষে হাজির হলেন। ইমতিয়াজ ভুঁইয়াকে মনোযোগ দিয়ে কাজ করতে দেখে আবার চলে যেতে চাইলেন, কিন্তু ইমতিয়াজ ভুঁইয়া ডাকে তার চলন্ত পাজরা থেমে গেল। উর্মি, চলে যাচ্ছ যে? উর্মি ভুঁইয়া কিছুটা কাঁপলেন মনে হলো। একটু নিঃশ্বাস ছেড়ে ঘুরে দাঁড়িয়ে বললেন, ভেবেছিলাম আপনি বোধহয় কোনো কাজে নেই, দেখে বই পড়তে এসেছেন, তাই কিছু কথা বলতে এসেছিলাম, কিন্তু আপনি তো কাজ করছেন, এই জন্য চলে যাচ্ছিলাম, পরে বলবো ভেবে। ইমতিয়াজ ভুঁইয়া কাগজপত্র বন্ধ করে স্ত্রীর দিকে এগিয়ে গেলেন। স্ত্রীর হাত থেকে কফির মগ নিয়ে স্ত্রীকে নিয়ে স্টাডি রুমের বিশাল বারান্দায় গেলেন। স্ত্রীকে দোলনায় বসিয়ে নিজেও পাশে বসলেন। তারপর বললেন, তোমার পাশে বসেছি নাকি রাগ করেছো? উর্মি ভুঁইয়া কথা বললেন না, চুপচাপ বাহিরে তাকিয়ে রইলেন। ইমতিয়াজ ভুঁইয়া স্ত্রীর মুখ নিজের দিকে ফিরিয়ে বললেন, উর্মি, তুমি এত রাগী কেন? উর্মি ভুঁইয়া এবারও কথা বলতে পারলেন না। তার মুখ দিয়ে কথা মূলত বের হচ্ছে না। তিনি ঢোক গেলেন। এখন সে যে কথাটা বলবেন সেটাই ইমতিয়াজ ভুঁইয়া ঠিক কী রিয়াক্ট করবেন সেটাই তিনি ভেবে কুল কিনারা পাচ্ছেন না। তার কিছুটা ভয়ও লাগছে। ইমতিয়াজ ভুঁইয়ার রাগ মারাত্মক ভয়ানক। একবার উঠলে থামানো মুশকিল। এখন তাকে জিজ্ঞেস করছে রাগী কেন। একটু পর নিজেই না ফায়ার হয়ে বসে থাকে, তখন সামলাবে কে? উর্মি ভুঁইয়া মনে হচ্ছে কথাটা বলা ঠিক হবে না। কি করবেন না করবেন এসবই ভেবে চলছেন। ইমতিয়াজ ভুঁইয়ার কোনো কথা তার কানে ঢুকছে না। ইমতিয়াজ ভুঁইয়া স্ত্রীকে ঝাঁকিয়ে বললেন, কি হয়েছে উর্মি? এত আপসেট কি জন্য? কি যেন বলতে চেয়েছিলে বলো, তোমার জন্য আমি সদা প্রস্তুত। উর্মি ভুঁইয়া এবার মুখ খুললেন,
না থাক, অন্যদিন বলবো। আপনি নিজে কাজ করুন। ইমতিয়াজ ভুঁইয়া কফি মগে চুমুক দিয়ে স্ত্রীর দিকে বাড়িয়ে দিলেন। উর্মি ভুঁইয়া ভ্রুকুচকে নিলেন, বললেন, আমি কারো এটো খাই না, আপনি খান। অথচ একসময় তুমি প্রচুর এটো খেতে উর্মি। ইমতিয়াজ ভুঁইয়া কথাটা বলেই মগ রেখে স্ত্রীর পাশ থেকে উঠে গেলেন। উর্মি ভুঁইয়া মগটা হাতে তুলে চুমুক দিলেন। তার মাথা অলরেডি ব্যথা করছে। ইমতিয়াজ ভুঁইয়া স্ত্রীকে কফি খেতে দেখে মনে মনে খুশি হলেন, তবে মুখে কিছু বললেন না। তিনি বললেন, কি বলতে এসেছিলে বলো উর্মি? তোমার এরকম থতমত ভাব অদ্ভুত লাগছে। উর্মি ভুঁইয়া নিজেকে ঠান্ডা করলেন, কফির মগ পাশে রেখে বললেন, ইহাবের বিয়ের ব্যাপারে কি ভেবেছেন? কি ভাববো? আর ভালো মেয়ে দেখা শুরু করতে হবে। ঘটককে বলেছি আমাদের স্ট্যাটাস অনুযায়ী মেয়ের সন্ধান দিতে। ঘটক মেয়েদের বায়োডাটা হাজির করলেই পছন্দ করে যাচাই বাছাই করে মেয়ে সিলেক্ট করব আমাদের আদরের পুত্রের জন্য, ব্যাস। উর্মি ভুঁইয়া এবার আসলেই ভয় পাচ্ছেন কিছু বলতে। যদিও ইমতিয়াজ ভুঁইয়াকে তিনি ভয় পান না, তবে ইমতিয়াজ ভুঁইয়ার রাগটা মারাত্মক ভয়ানক, যেটা তিনি সামলাতে পারেন না। ইমতিয়াজ ভুঁইয়া স্ত্রীকে অদ্ভুতভাবে বসে থাকতে দেখে কাছে গিয়ে বসলেন, বললেন, উর্মি, কি হয়েছে তোমার? এমন অদ্ভুত বিহেভিয়ার করছো কেন? তোমার পছন্দের কোনো মেয়ে আছে? উর্মি ভুঁইয়া শক্ত হয়ে বললেন, হ্যাঁ, আসলে আছে একজন। ইমতিয়াজ ভুঁইয়া ভ্রু কুচকে গেল, বললেন, কে সে? নাম বলো, তাহলে সেই মেয়েকেই বউ করব, তোমার যেহেতু পছন্দ। উর্মি ভুঁইয়া শাড়ির আঁচল দিয়ে কপাল একটু মুছে নিলেন। তার হাসপাস লাগছে কথাটা বলতে। শক্ত হয়ে রোবটিক গলায় বললেন, মাহবুবের মেয়েকে পছন্দ আমার। ইহাবের নাম নেয়নি, কারণ ইমতিয়াজ ভুঁইয়া ইহাবকে মারতে দ্বিধা করতেন না। অত বড় ছেলের গায়ে মা হয়ে মার খেতে কিছুতেই দেখতে পারবেন না তিনি। ইমতিয়াজ ভুঁইয়া কথাটা শোনা মাত্র স্ত্রীকে ছেড়ে দিলেন। শীতল গলায় জিজ্ঞেস করলেন, কি বললে? উর্মি ভুঁইয়ার বুকে কামড় দিয়ে উঠল। আল্লাহ জানে কি ঘটবে আজকে ঘরে। চোখ বন্ধ করে আবারও খুললেন, বললেন, মাহবুব ভাইয়ের মেয়েকে আমার পছন্দ। মেয়ে যথেষ্ট ভদ্র, হয়তোবা স্ট্যাটাস মেলে না আমাদের সাথে, কিন্তু ওকে আমার ছেলের বউ হিসাবে চাই। ইমতিয়াজ ভুঁইয়ার চোখ লাল হয়ে উঠেছে। কফির মগ এক আছাড়ে ভেঙে ফেললেন। উর্মি ভুঁইয়া ভয় পেলেন না, তবে কেঁপে উঠলেন। যা সন্দেহ করেছিলেন তাই হলো। ইমতিয়াজ ভুঁইয়া স্ত্রীকে শক্ত করে চেপে বললেন, তুমি কি বলছো? ভেবে বলছো কি? ওই পরিবার আমার দুই চোখে বিষ। তুমি কোন গানে ওই পরিবারের সাথে আত্মীয়তা করতে চাও উর্মি? ইনফ্যাক্ট ইহাবও ওই পরিবারকে দুই চোখে সহ্য করতে পারে না। তুমি তবু ওই পরিবার থেকে মেয়ে আনার কথা ভাবলে কি করে? উর্মি ভুঁইয়ারও মনে এই প্রশ্ন যে আসেনি তা না। কয়েক বছর আগে ইহাব একটা নাম যেন তার সামনে কখনো না নেওয়া হয়, এ নিয়ে তুমুল গ্যাঞ্জাম করেছিল। উর্মি ভুঁইয়া সঠিক জানেন না ঠিক কী কারণে ইহাব ও ইমতিয়াজ ভুঁইয়া এই পরিবারকে দুই চোখে সহ্য করতে পারে না। যেখানে ইহাবের সাথে ছিল ওই পরিবারের একজনের আত্মার সম্পর্ক, ইহাব হঠাৎ করে ওই পরিবার থেকে মেয়ে আনতে চাচ্ছে কেন? এ বিষয়ে আরও খোলাসা করে ইহাবের সাথে কথা বলবেন ভাবলেন। নিশাতের ঘুম ভাঙল রাতে। রাত 8টা বাজে। সে যে দুপুরে গোসল করে খেয়ে ঘুমিয়েছিল, এখন পর্যন্ত চোখ খুলল সে। মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, প্রচণ্ড খারাপ লাগছে তার। দুপুরের ঘটনা মনে করলেই বুকটা ছেদ করে ওঠে। কেমন যেন দুনিয়াটা ঘুরে উঠছে তার। পেটে ভীষণ রকমের ব্যথা করছে। সে পেটে হাত চেপে গঙ্গাতে লাগলো। মারোয়ান রুমে প্রবেশ করে দেখলো নিশাত পেটে হাত চেপে আছে। দ্রুত নিশাতের কাছে গিয়ে বলল, কি হয়েছে তোমার? নিশাত আস্তে করে বলল, পেটে প্রচণ্ড ব্যথা। হঠাৎ পেটে ব্যথা কেন? জানি না। মারোয়ান কি করবে ভেবে পেল না। হঠাৎ বিছানার দিকে তাকিয়ে যা বোঝার বুঝে গেল। নিশাতকে কানে কানে আস্তে করে কিছু বলল। নিশাত চমকালো কিছুটা। মারোয়ান নিশাতকে ধরে টয়লেটে নিয়ে গেল। প্রয়োজনীয় জিনিসপত্র এগিয়ে দিয়ে ছেলের কাছে গেল। নাহন কতগুলো খেলনা ছড়িয়ে খেলছে আর আল্লাহ আল্লাহ করছে। মায়ের কাছ থেকে শিখেছে এটা নিশ্চয়ই। মারোয়ান ছেলেকে কাঁধে চেপে ঘোরাতে লাগলো। নাহন মজা পেয়ে খিলখিল করে হাসলো। নিশাত রুম থেকে বেরিয়ে কোনো রকম হেঁটে রান্নাঘরে আসলো। যতই খারাপ লাগুক রাত্রি তো তাকেই হবে। নিশাত দেখলো চুলোর উপরে দুটো পাতিল রাখা। এগুলো এখানে কে রেখেছে? ভাবতে ভাবতে পাতিলের ঢাকনা উঠিয়ে দেখলো ভাত আর তরকারি রান্না করা। নিশাতের কপাল কিছুটা প্রশস্ত হলো। কি রান্না করলো? মারোয়ান পিছনে থেকে বলল, আমি রেঁধেছি, একটু কষ্ট করে খাও আজকে। হয়তোবা অতটা ভালো হয়নি, তবু আজকে চালিয়ে নেওয়া যায় কিনা দেখো। নিশাত আজকে অবাকের উপর অবাক হচ্ছে। মারোয়ানকে চিনতে একটু অসুবিধা হচ্ছে। হঠাৎ এরকম অদ্ভুত আচরণের কারণ কি? এসব ভাবতে ভাবতে খেয়াল করলো মারোয়ান চুলোয় ছোট্ট একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছে। মারোয়ান নিশাতকে এরকম ভ্যাবলার মতো তাকিয়ে থাকতে দেখে বলল, যাও শুয়ে থাকো, আমি গরম পানি নিয়ে আসছি।
নিশাত কোনো কথা না বলে আস্তে করে হেঁটে চলে গেল। নাফওয়ান মাকে দেখে দৌড়ে আসলো। মায়ের পা জড়িয়ে ফিক করে হেসে মায়ের দিকে তাকালো। নিশাত ছেলের চোখের ভাষা বুঝলো, ছেলেকে কোলে নিল। অনেকক্ষণ পর মায়ের কোল পেয়ে আরামে বাচ্চাটা কাঁধে মাথা ফেলে পড়ে রইল। নিশাত বলল, আব্বা ভাত খেয়েছেন?